ছোট ভাই একটু পানি দাও তো। ঠিক আছে, তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, উরি উরি বাবা, উরি উরি বাবা। এরকম ঢং করলে পানি খাবো না। Alright, welcome to Jago FM 94.4. This is me RJ Samriddhi and চলছে দ্য ভাইরাল শো brought to you by প্রাণ ফ্রুটো। আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা ভাইরাল শোয়ে প্রত্যেক শনিবার কিন্তু একটা স্পেশাল সেগমেন্ট হয় যেখানে আমরা বিগত সপ্তাহের যিনি ভাইরাল তাকে আমাদের এই হট সিটে বসানোর চেষ্টা করি, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন সাইফ আরাফাত, যাকে আপনারা সবাই ডান্সিং পুডিং বয় হিসেবে চেনেন। আসলে তিনি কি করছেন বা কত টাকার পুডিং বেচলেন, তিনি আসলে কিভাবে ভাইরাল হলেন, এবং এই ছোট বয়সে স্কুল পাশাপাশি তার ব্যবসা কেমন চলছে সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করব। ডান্সিং পুডিং বয় এই নামটাই তো সবাই বেশি জানেন নাকি? সাইফ আরাফাত কি ভুলে গেছে? বলতে গেলে হ্যাঁ, ভুলে গেছে। আচ্ছা, প্রথমে আমি জানতে চাই যে তুমি পুডিং সেল করো, আর কি বিক্রি করো? আর হচ্ছে পিঠা। পিঠা কি কি পিঠা? গ্রামে হচ্ছে আমার নানু তখন আমাকে শীতের সময় এই জিনিসটা বানানোর পর খাওয়ায়, আর তখন হচ্ছে আম্মু এই রেসিপিটা দেখে, তখন আম্মু এটা বানিয়ে তো আমাকে দিয়েছে, তখন আমি ওখানে সেল করছি। আচ্ছা, তুমি এই যে এখন তো আগারগাঁওয়ের কেক পটি বন্ধ কি আমি জানি না, আমাকে ইনফরমেশনটা দিতে পারবে? হ্যাঁ, এখন বন্ধ না, এখন চালু হয়েছে। আবার চালু হয়েছে, মাঝখানে মনে হয় পুলিশ রেড দিয়ে উঠিয়ে দিয়েছিল, রাইট? আচ্ছা, যাই হোক, এখন তো আবার চালু হয়েছে। তো তুমি এখন কি বসতেছো আগারগাঁওয়ে? না, আগারগাঁওতে বসতেছি না, বাট হচ্ছে মিরপুর একে একটা ফুড কোর্ট দিব আজকে। যে আজকে দিবা? আজকে দিব না হলে কালকে, আজকে দেখতে চাই। ও, কংগ্রাচুলেশনস। আমি যতটুকু জানি তোমার ড্রিম ছিল একটা ফুড কোর্ট দেওয়ার বা ফুডের দোকান দেওয়ার। আমার খুবই ভালো লাগলো যে আজকেই তুমি সেটা করতে যাচ্ছ, এবং সেখানে নিশ্চয়ই অনেক ভিড় জমে যাবে যেহেতু তুমি একজন ভাইরাল বয়। আচ্ছা, প্রথমত কত টাকার পুডিং বেচলে তুমি সব মিলিয়ে এই কয়দিনের বিজনেসে? তা তো বলতে পারি না, বাট হতে পারে 15 এরকম হতে পারে। আমি 5 দিন গিয়েছিলাম ওখানে। 5 দিন গিয়েছো? 5 দিনে এত ভাইরাল হয়ে গেছো? 5 দিনে 15,000? ও মাই গড। তারপরে তো তুমি এখন অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছো এবং সেখানকার প্রমোশন গুলো করছো, এবং আমি যতটুকু জানি যে তোমার এই ভিডিও বা তোমার এই গান সহ ফ্রি ফায়ারের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানেও দেয়া হয়েছে। ইজ ইট ট্রু? হ্যাঁ হ্যাঁ, কি করা হয়েছে ওখানে একটু যদি বলতে? ওখানে হচ্ছে ফ্রি ফায়ার যে ক্যারেক্টার নাম হচ্ছে ম্যাগজিন, তার হচ্ছে যে ফ্রি ফায়ার যে মেটকিট আর কি নাম, ওটার সাথে হচ্ছে তারা হচ্ছে আমার ডান্স আর হচ্ছে আমার যে গানটা ওটার একসাথে যোগ করে তারা একটা মানে ডান্স তৈরি করছে, ওদের ক্যারেক্টার রিয়েট শো করে আর কি। এটাও বাদ দিলাম, কিন্তু মেহজাবিন আপু, আমাদের সবার পছন্দের মেহজাবিন চৌধুরী, তিনিও তোমাকে নকল করে ভিডিও বানিয়েছেন, এবং আদনান আল রাজীব আমাদের স্বনামধন্য ডিরেক্টর, তিনি কিন্তু সেটা পোস্ট করেছেন। সেই গল্পটা আমাদেরকে বলবা না? সেটা তো হচ্ছে আমার ফার্স্ট আমার আম্মু আমাকে দেখাইছে, দেখানোর পর ওখান থেকে আমি দেখছি, আমি অনেক ভালো লাগছে আমার কাছে। সে তো হচ্ছে এত বড় একটা ফেমাস পারসন, আমাকে কপি করছে, আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। আচ্ছা, মেহজাবিন আপুকে কিছু বলতে চাও তোমাকে কপি করছে যে, বা আদনান রাজীবকে? এটাই বলতে চাই যে আমাকে কপি করছে, আমার কাছে মানে এত হ্যাপি লাগতেছে। আর অবশ্যই যদি ভবিষ্যতে কখনো দেখা হয়, অবশ্যই আমার যে ডান্স করে মুভ করে ওনাকে এইভাবে পুডিং খাওয়ার ইচ্ছা আছে আমার। পুডিং আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি যে ডান্স করো এরকম করে দাও আবার দাও না, দাও আবার দাও না, তো সেক্ষেত্রে পুডিংটাকে আসলে শেষে দাও নাকি নিজেই খেয়ে ফেলো? না, আর দিয়ে দাও। আচ্ছা, তুমি কি পুডিং খেতে অনেক পছন্দ করো? হ্যাঁ, আম্মু পুডিং তো পছন্দ করি। বাহ, চমৎকার। প্রথম তুমি কেক পট্টির খবর কিভাবে পেলে? আমি আজকে খুবই অবাক হলাম, মাত্র 5 দিনে 15,000 টাকা বিক্রি করা একটা ছোট্ট বাচ্চা। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 12 বছর। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6 এ কিন্তু আমরা টাকা কি তাই বুঝতাম না। আব্বু 2 টাকা দিত বা 3 টাকা দিত, ওই বা 10-15 টাকা দিত, সেটা দিয়ে একটু সিঙ্গারা সোমেচা খাইতাম, এই তো। তুমি একা 15,000 টাকা রোজগার করাই বলবো যে ইনকাম করে ফেলেছো, এটা কিন্তু মিনস এ লট। এটা কিন্তু অনেকেই আপনারা নেগেটিভ কমেন্ট করেন, নেগেটিভিটি কি হতে পারে কাছ থেকে বা পজিটিভিটি কি হতে পারে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে আগে পজিটিভিটি বিষয়গুলো কথা বলতে চাই, যে এই যে এতটুকু একটা বাচ্চা 15,000 টাকা ইনকাম করে ফেলা এবং নিজে সৎ উপায় ব্যবসা করে, সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। আচ্ছা, একটু যদি গল্পটা বলতা, কিভাবে তুমি আসলে শুরুটা করলা? শুরুটা যেভাবে করা আর কি, ওখানে হচ্ছে ফার্স্ট আমার আম্মুকে আমি জোর করছি অনেক যে আমি একটু বাইরের কেক খেতে যাব, জাকির ভাই ভাইরাল যে তার কেকটা খাইতে যাব। ওখানে যাওয়ার পর হচ্ছে
তার কেক খাইছি, তারপর হচ্ছে ওখান থেকে আরো জায়গা থেকে পুডিং খাইছি। খাওয়ার পর মেনলি যেটা পুডিংটা অতটা ভালো লাগে না, কেকও ভালো লাগে না, বাট আমার আম্মু কেক না বানাতে পারলে পুডিং ভালো বানাতে পারে। তা আম্মুকে পরের দিনে আমি অনেক বলছি যে আমাকে পুডিং বানাতে দাও, আমি যাবো। আম্মু তো ফার্স্টে মানা করছে, তারপরে গেছি। যাওয়ার পরে প্রথম দিন আমার সাথে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যাবে আমি বলতে পারি না। কি হয়েছে? মানে এত মানুষ ভিড় হয়ে গেছে, মানে ক্যামেরাম্যান, শুধু ক্যামেরাম্যান, মানে প্রথম দিন এরকম অবস্থা হবে আমি কল্পনা করতে পারিনি। আচ্ছা, তো তুমি কোথা থেকে ভাবলে যে তোমার যে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বা তুমি যেভাবে মার্কেটিংটা করেছো যে এই যে এইভাবে নাচ করা, এটা ফার্স্ট দিন থেকে কি নাচটা শুরু করলে? তো এই স্ট্র্যাটেজি বলতে না, ফার্স্ট দিন তো হয়নি, মানে তারপরের দিন হচ্ছে যে কি হয়নি, ফার্স্ট দিন তো কোনো বিক্রি হয়নি, মানে ফার্স্ট দিন বিক্রি তো হয় নাই, মানে মানুষ আসে না, মানুষ শুধু যায় যে মানে যারা হচ্ছে মেনলি ওখানে মেয়ে আর কি যারা, তাদের কাছে যায়, আর আমাদের কাছে অতটা আসে না। তা আমার ওখান থেকে মেনলি এরকম লাগলো যে কিছু ইউনিক জিনিস করলে মানুষ যাবে, নাহলে যাবে না। ও মাই গড, এতটুকু বাচ্চা তোমার মাথা থেকে বের হয়েছে এটা, ইউনিক বিষয়টা, এটা সত্যিই প্রশংসনীয়। যে সব জায়গায় যখন বিজনেস করতে যাব আমরা, তখন মার্কেটের ব্যতিক্রমী যে প্রোডাক্টটা সেটাতেই কিন্তু সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। তো তুমি দ্বিতীয় দিন এই প্ল্যানিং করলা যে তুমি ইউনিক কিছু করবা, আর এই কনসেপ্টটা আসলো কোত্থেকে? কনসেপ্টটা আসলো মেনলি হচ্ছে আমার বাবা, যে বললাম যে বিদেশে থাকে, বাবা বিদেশে থাকে হচ্ছে, ওখান থেকে হচ্ছে আমার বিদেশে নিয়ে যেয়েছে আব্বু সৌদি আরবে। আমার ফ্যামিলি গেছিলাম আমরা 3 মাসের জন্য, যাওয়ার ইচ্ছা ছিল ওখানে। আমরা আরো একবার গেছি 1 বছরের জন্য, বাট 3 মাসে যখন গেছি তখন হচ্ছে ওখানে তো মানে কয়টা আইসক্রিমের দোকান খুলছিল। তা আব্বুকে বলছি একটু নিয়ে যাওয়ার জন্য, আব্বু আমাকে নিয়ে যায় ওখানে হচ্ছে যারা টুর্কিসের মতো ডান্স করে আর কি আইসক্রিম দেয়, এক দোকানে খালি দেখলাম ডান্স করে আইসক্রিম দিতেছিল। আশেপাশে যে নর্মাল যে আইসক্রিমের দোকান ওখানে তো ভিড় নাই, বাট টুর্কিস যেখানে ডান্স করে আইসক্রিম দিতেছিল ওখানে প্রচুর ভিড়। আমার ওখান থেকে আইডিয়া নেওয়া যে ওই ডান্স করে যদি মানুষদেরকে সার্ভ করি, মানুষের ফান এনজয় দুইটাই পাইলো, সাথে হচ্ছে মানুষের ভিড়ও হবে অতটা। আচ্ছা, বেশ ভালো। এই যে তুমি যে সৌদি আরবে না, তুমি সৌদি আরবের কথা বললে, তুমি যে কথাটা বললে সেটা মূলত আমি যতটুকু জানি তার্কিশ একজন অনেক বেশি প্রশংসিত এবং পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্বে প্রশংসিত। আমি জানি না আমি তার নামটা উচ্চারণ করতে পারবো কিনা দর্শক, তার নাম হচ্ছে চুলগুন দরদুর মাঝি, সম্ভবত আমি উচ্চারণটা ভুল হতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তিনি একজন টার্কিশ আইসক্রিম বিক্রেতা, এবং ওই গানটা জানো কি, তুমি পারো এটা, ওই গানটা আইসক্রিম সংটা পারো? আচ্ছা, যাই হোক, ওটা সংটা আমিও পারি না, তবে উনি সেটা বিক্রি করে শুধু টার্কিতে না, তিনি পুরো পৃথিবীতে এখন একেবারে ভাইরাল, এবং তার কিন্তু একটা আইসক্রিম ব্র্যান্ড আমি যতটুকু জানি শুরু হয়ে গেছে, এবং তিনি কোটি কোটি টাকা রোজগার করতেছে। সো এইটা হচ্ছে তার ইন্সপিরেশন, সেখান থেকে দেখি, অর্থাৎ ওনার থেকে দেখেই কিন্তু এই যে ইউনিক উপায়ে যে নেচে নেচে তিনি আইসক্রিম বিক্রি করে, সেখান থেকে দেখে বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে। বাংলাদেশেও কিন্তু এরকম দোকান আছে, তুমি দেখেছো টার্কিশ আইসক্রিম বিক্রি করে নেচে নেচে, দেয় না এরকম। তো সেখান থেকে তোমার সৌদি আরবে হয়েছে, সেখান থেকে তুমি অনুপ্রাণিত হয়েছো, এবং সেখান থেকে আমরা পেয়েছি ডান্সিং পুডিং বয়কে, রাইট? তুমি 15,000 টাকার পুডিং বিক্রি করেছো, সাথে এই যে ব্র্যান্ড প্রমোশন গুলো করছো, এগুলোতে কত করে নিচ্ছ জানাটা একটু উইয়ার্ড, মানে কেমন ইন্সপিরেশনের জন্য, অন্যরা যেন তোমাকে দেখে ইন্সপিরেশন পায়, সেই জন্য কি পরিমাণ আল্লাহর রহমতে তুমি টাকা রোজগার করতে পেরেছো এই কয়দিনে? এই কয়দিনে অনেক যতটুকু পারছি আর কি, আমার স্বভাবে সম্ভব হচ্ছে, আমি স্টান্ট করি আর কি, সাইকেল স্টান্ট করি। ওরে বাবা! তো ওই হিসাবে হচ্ছে একটা সাইকেল স্ট্যান্ডের একটা যে নেওয়া, সবার সাইকেল স্ট্যান্ডের যে ড্রিম ওটা পূরণ করা। আমার হচ্ছে নিজে ভাবছি নিজের টাকায় কিনবো, এ কারণে আর কি এতদিন জমিয়ে হচ্ছে একটা সাইকেল স্ট্যান্ড স্টান্ট সাইকেল কিনছি। সেটার দাম হচ্ছে 40-45 কাছাকাছি। hats off you, wow, that's great. আমি তোমার একটা ভিডিও দেখেছিলাম, তুমি ঘুমিয়ে আছো এবং ঘুম থেকে দেখছো যে তুমি সাইকেল স্টান্ট করতেছো, ঘুম থেকে উঠে দেখতেছো যে হ্যাঁ স্বপ্ন দেখছিলাম, তার মানে তুমি স্বপ্ন সত্যি করলে। এই বয়সে দর্শক আমারও খুব ইচ্ছে ছিল সাইকেল কেনার, কিন্তু আমি আমার আব্বুকে অনেক কান্নাকাটি করতাম। তখন আব্বু বলছিল তুমি এসএসসি পরীক্ষা দাও, যদি গোল্ডেন A+ পাও তবেই সাইকেল কিনে দিবে, এটাই তো বলে বাবা মারা। কিন্তু 6-এ থাকতে নিজের ইচ্ছে নিজে মানে পূরণ করেছো, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। 40,000 টাকা দিয়ে নিজে সাইকেল কিনলে, তারপর বাকি টাকাগুলো কি মানিয়ে গেছে? না, বাকি টাকাগুলো হচ্ছে আমার ভাইয়াকে দিছি। ভাইয়া হচ্ছে, আমি তো মেনলি হচ্ছে এখন ব্লগিংও করি টুকটাক, ব্লগিং এর জন্য তো একটা বেস্ট মাইক দরকার, ওটার জন্য আর কি হচ্ছে ভাইয়াকে টাকা দিয়ে দিচ্ছি, ভাইয়া হচ্ছে মাইক কিনবে। বাবা, তাহলে কি লাখ ছাড়িয়েছে তোমার রোজগার?
না না এত না। এত না? আচ্ছা যাক, আমরা আর না জিজ্ঞেস করি, বুঝতেই পারছি যে একটা বাচ্চার ছোট ছোট শখগুলো পূরণ হচ্ছে, এটাই কিন্তু অনেক চমৎকার, তাই না? আচ্ছা, তুমি আমরা অনেক গল্প করব, তার আগে আমি জানি তুমি সুন্দর সুন্দর আরো ডান্স পারো এবং গানও পারো, সো আরেকটা কি আমরা দেখবো? ডান্স তো শুধু একটাই মুখস্থ, গানও একটা মুখস্থ, বাট গান একটা মুখস্থ। আচ্ছা, এই যে তোমায় দিলাম মিষ্টি কিছু, তোমায় যদি পাই, এটা কোথা থেকে তুমি কালেক্ট করছো? আমার জানা নাই, এটা একটু জানাবা? এটা মেনলি হচ্ছে টিকটকের থেকে নেওয়া। ওখানে হচ্ছে এটা অনেক আগের একটা গান, যতটুকু জানা আছে এটাতে ইন্ডিয়ার হচ্ছে বাংলার যে সে গাইছে, অনেক আগের, বাট তখন ওটা তো বেশি হিট খায় নাই। এখন যখন আমি জিনিসটা ট্রেন করছি তখন এখন একটু হিট খাচ্ছে। তুমি গায়কের নাম জানো না? না না, কিন্তু যেহেতু তুমি এই গানটা নিয়ে এত বেশি হিট হয়েছে, তোমার কিন্তু গায়কের নামটা জানা উচিত, তাকেও একটা সম্মান দেওয়া উচিত, তাই না? আচ্ছা ঠিক আছে। খেলাধুলা করো? খেলাধুলা হ্যাঁ, সাইকেল স্টার্টিং করি, খেলাধুলা অতটা করি না। সাইকেল খুব পছন্দ তোমার? আচ্ছা, সাইকেলটা নিয়ে তারপরে ঘুরতে গেছো? সাইকেল নিয়ে তো অনেক জায়গায় ঘুরতে গেছি। আচ্ছা, উত্তরায় গেছি, অনেক জায়গায় যাই আমি। বাহ, চমৎকার। এখন রাস্তায় মানুষ দেখলে তোমাকে কি বলে? রাস্তায় মানুষ দেখলে তো হচ্ছে কেউ ভাইরাল বয় করে ডাক দেয়, আবার কেউ ডান্সিং বয় করে ডাক দেয়। আচ্ছা, তো তুমি রাস্তায় কি হাঁটার সময় এরকম কোমর দুলায় দুলায় হাঁটো? না, রাস্তা যখন হাঁটি তখন তো এগুলো পরি নাই, এমনি নরমালি হাঁটি মাস্ক পরে। আচ্ছা, তোমার সব সময় এই যে সানগ্লাসটা মাথার উপরে কেন? তোমার কি এখানে দুইটা চোখ আছে? না, তাহলে মানুষ তো সবসময় চোখে দেয়, মাথায় কখনো তো দেয় না। এটা স্টাইল? হ্যাঁ, এটা কার স্টাইল? ডান্সিং বয় পুডিং এর বলতে পারো এটাই। আর এই যে কানে যে হেডফোন উইদাউট ওয়্যার, এটা কি ব্লুটুথ হেডফোন? হ্যাঁ। আচ্ছা, এটাতে কি গান শোনা যায়? আচ্ছা, এটা সবসময় এখানে রাখো কেন? ইউনিক। এই স্টাইলটা তুমি কোথা থেকে পেয়েছো? এটা তো স্টাইল তো নিজের থেকেই। এখানে আমি মানুষ তো কানে পরে, চোখে পরে চশমা, এগুলো আমি হচ্ছে ইউনিক কিছু ট্রাই করলাম। বাহ বাহ, খুবই চমৎকার। তোমাকে একদম ক্লাসি লাগে, কুল লাগে না? এটা মানুষ বলে? জানি না, আমি বলতে পারি না। মানুষ কি বলে? মানুষ বলে না যে তুমি শাহরুখ খানের মতো দেখতে? না। কি বলে? সালমান খান? না, এত কিছু বলে না, বলে যে আমি বয়সে যে এত কিছু করতে পারতেছি, সেটাও মানুষ অনেক আবার এক্সপেক্ট করে, প্রাউড ফিল করে। আমার যেমন টিচার, তারা প্রাউড ফিল করতেছে। আচ্ছা আচ্ছা, বাহ, এই বিষয়টা আমার একটু জানার ইচ্ছে ছিল, আগ্রহ ছিল যে তোমার বাবা মা এটাকে কিভাবে দেখছে। বাবা নিশ্চয়ই সৌদি আরব থেকে এখনো দেখছে যে আমার ছেলে দেখতেছে। আব্বু কি বলে? বাবা ফোন দেয়, বাবাকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, বলতেছিলাম যে এখন একটা ইন্টারভিউতে যাব, তখনই বাবা আবার এখানে ফোন দিয়েছে। আমরা যখন এখানে বসেছিলাম তখনই ফোন দিয়েছে আবার। কি বলে বাবা? ফোন দিয়ে বলতেছে ভালো করে প্রস্তুতি নাও, এগুলো বলতেছিল আমাকে। সো কিউট। আর আম্মু যখন দ্বিতীয় দিন একদিনে তোমার কত টাকা বিক্রি হইলো? দ্বিতীয় দিন পুরে? প্রথম দিন তো হয় না, দ্বিতীয় দিন হচ্ছে 1500 2000 এরকম। 2000 টাকা। তখন যখন মানে সব পুডিং শেষ হয়ে গেছিল, যা নিয়ে আসছিলা, কয়টা নিয়ে আসছিলা? সেদিন তো হচ্ছে 3টা নিয়ে আসছি, পিঠা হচ্ছে 12টা। দর্শক, আমি কিন্তু আজকে বেশ রাগ করেছি, কারণ আজকে ডান্সিং পুডিং বয় আমার জন্য পুডিং আনে নাই। আচ্ছা যাই হোক, পরবর্তীতে তোমার বাসায় গিয়ে খেয়ে নেবো। তো এই পুডিংটা পুরোপুরি বিক্রি হলো ওই 2000 টাকা নিয়ে। মাকে যখন দেখাইলা, যে মা তোমার সাথে কেউ গিয়েছিল না একাই গিয়েছিল? না, আমার সাথে আমার ভাইয়া ছিল, আমার কাজিন ছিল। ও, তোমার ভাইয়া এবং কাজিন তোমাকে নিয়ে গেছিল ওখানে? আচ্ছা, তুমি একা যাওনি? তো আগারগাঁওয়ের আশেপাশেই তোমার বাসা? না, আগারগাঁওর আশেপাশে না, আমার বাসা তো 1 নাম্বার। ওখান থেকে গিয়েছে। তো প্রথম দিন যখন 2000 টাকা মাকে দিলা, কি বলে মা? আম্মু এক্সপেক্ট করে না যে এরকম হবে, সেল হবে, আর এরকম আমার হচ্ছে এত ক্যামেরাম্যান আসবে। আমি এক্সপেক্ট করে না। আম্মু প্রথম দিন খুশি হয়েছিল অনেক। বাহ বাহ, চমৎকার। তো মা তো এই রান্নাটা করে দিচ্ছে বা পুডিংটা বানিয়ে দিচ্ছে, তোমার পুডিং এর মধ্যে আশেপাশের যে পুডিং বিক্রি করছে বা কেক বিক্রি করছে, তোমারটা কেন সেরা? তুমি কেন বলবা সেরা? বলতে টেস্টের দিক দিয়ে তো ভালো, বাট আর ইউনিক জিনিস বাংলাদেশে তো মানুষ চায় ইউনিক, আর ইউনিক যদি করতে পারি তাহলে মানুষ আরো এই জিনিসটাকে মানে আরো পছন্দ করবে, এই কারণে ইউনিক করাতে মানুষ আসছে আরো বেশি। আমি একটা পড়েছিলাম ব্যবসা উদ্যোগ, যখন ইন্টারে ছিলাম তখন একটা ব্যবসা উদ্যোগ নামে একটা সাবজেক্ট ছিল, সেখানে লেখা ছিল যে উদ্যোক্তারা জন্মগতভাবেই উদ্যোক্তা, এরকম একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে আমার কাছে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি এতটুকু বয়সে এত বড় বড় কথা বলছো, মনে হচ্ছে তুমি জন্মগতভাবেই একজন উদ্যোক্তা। তো যাই হোক, মা তো খুব সাপোর্ট করছে, আর বাসায় ভাইয়া
কে কে আছে ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই 1 বোন। আর আমার কাজিন, আমার ভাই আর আমার কাজিন হচ্ছে দুজনে হচ্ছে এগুলো হ্যান্ডেল করে মেনলি। আর আমি তো এত কিছু এগুলো বুঝিও না আর কি মেনলি। আচ্ছা, তো মা যখন পরের বার দেখলো যে ছেলের এত বিক্রি হলো, পরের বার বানানোর সময় কি আরো বড় সড় অনেক কিছু কিনে টিনে তারপর বানানো শুরু করলো? হ্যাঁ। পরের দিন থেকে 5টা 6টা 10টা এরকম করে পুডিং বানানো শুরু করছে। আচ্ছা, মা কি করেন? মানে আম্মু হচ্ছে হাউসওয়াইফ। আচ্ছা, বাহ, তাহলে তো মায়েরও একটা খুব সুন্দর সময় কাটছিল। এখনো তো কাটবে, কারণ তুমি আবার ফুড কোর্ট দিচ্ছ। ফুড কোর্টে কি কি বিক্রি করবা? ফুড কোর্টে হচ্ছে ফার্স্ট 5 দিন হচ্ছে ইউনিক কিছু হচ্ছে পুডিং বিক্রি করব। চকলেট পুডিং, মানে আলাদা ইউনিক চকলেট পুডিং। আর কি পুডিং আছে? আর অনেকগুলো আছে, যেমন চিজ পুডিং, নান চিজ, আর অনেক পুডিং বিক্রি করব ওখানে। চমৎকার। তোমারটা কি রিজনেবল নাকি ভাইরাল হওয়ার পরে তুমি পুডিং এর দাম বাড়ায় দিছো, কোনটা? ওখানে তো আগারগাঁওতে তো হচ্ছে মানে পুরাটা 100, বাট পুডিং যেগুলো আম্মু তৈরি করে ওগুলো তো 100 তো হবে না এখন। যে চকলেট পুডিং তার 100 কখনো হয় না, চিজ পুডিং তার 100 হয় না, ওগুলোর অবশ্যই দাম একটু বাড়বে। আচ্ছা, তাও তুমি রিজনেবল রেখো যেন আমরা সবাই খেতে পারি, কারণ তুমি ফুড করে তো মানুষ আসে শুধু রিজনেবল মানে কম দামে খাওয়ার জন্য। আর যারা রেস্টুরেন্টে যায় তারা হচ্ছে দামি জিনিস খাওয়ার জন্য যায়, তা ওই হিসাবে আমি রাখবো আর কি। বাহ, চমৎকার। তাহলে ফুড কোর্টে তুমি রিজনেবল প্রাইসে রাখছো। এই যে তুমি যে নাচতেছো, কতক্ষণ পরে তুমি পুডিংটা তোমার কাস্টমারকে হ্যান্ড ওভার করতেছো, নাকি আধা ঘন্টা ধরে তাকে ঘোরাচ্ছো, কোনটা করো? না, গান যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, কাউকে কি ইচ্ছা করে একটু বেশি সময় ঘুরাইছো, এরকম হয়েছে? যারা বলে সে পুডিং ছুঁড়ে মারে নাই তোমার উপর? না, তারা তো খুশি, তারা ভিডিও করে আমার সাথে। ভিডিও করে তোমার সাথে? এই যে তোমাকে নিয়ে এত মানুষ এত টাকা কামাচ্ছে, তোমার মাঝে মাঝে মনে হয় না ধুর আমি এত মানুষকে এত ভিউজ দিচ্ছি কেন? তাদের হচ্ছে আমার কাছে তো ভালোই লাগে যে মানুষ আমাকে ডাকে। আগে তো কোনো ফোনও দিত না কেউ, এখন তো কমসে কম ফোন দিয়ে ডাকে, আমার কাছে তো ভালোই লাগে। আচ্ছা, এই যে তোমার যে এই উদ্যোগটা, সেটাকে আমি ব্যক্তিগতভাবে সত্যিই স্বাগত জানাই। কিন্তু অনেকে আছে, আমি এখন একটু বড় কথা বলবো, আমি জানি না তুমি বুঝবা কিনা, কারণ এই বয়সে তোমার বোঝারও কথা না। অনেকে আছে যারা বলবে যে এত ছোট বাচ্চা আগারগাঁও কেক পট্টিতে গিয়ে পুডিং বিক্রি করতেছে, নাচতেছে, ভাইরাল হওয়ার জন্য এরকম ট্রেন্ড ফলো করতেছে। তো সেক্ষেত্রে তোমার কি কখনো মন খারাপ হয়েছে এটা নিয়ে, যে মানুষ বলছে যে তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে? আদৌ কি পড়ালেখার ক্ষতি হয়েছে? না, পড়ালেখার তো ক্ষতি হয় না কখনো, কেন পড়ালেখার একটা টাইম শিডিউল ওটা তো থাকেই। সকাল থেকে আমার হচ্ছে যে স্কুলে যাওয়া, আবার রাত 8টা 9টার দিকে হচ্ছে আমার টিচার আসা, আমার এগুলো হচ্ছে আলাদা টাইম রেখে দিই আমি। পড়াশোনার তো কোনো ক্ষতি হয় না, এরকম কোনো ইয়ে নেই। আর সাথে সাথে যারা বলে এগুলা, তাদেরকে আমি ছোট বেশি একটা মানে কানে নিই না আর কি। আর এগুলো আমি দেখিও না, কমেন্ট পড়ার কার কত সময় থাকে? এত মানুষদের লেখে কমেন্ট, তাদের তো টাইম ওয়েস্ট হয় উল্টা। আর কত মানুষ আছে ফোন দিয়ে গালি দেয়, তাদের হচ্ছে মোবাইলে ফোন দেয়। তোমাকে নাম্বার পাই কই? নাম্বার হচ্ছে ভাইয়ের নাম্বার। আচ্ছা, ওটাতে ফোন দেয়। তো মানুষের ওরা তো তাদের টাকা খরচ হইতেছে মোবাইলে, আমাদের তার টাকা খরচ হইতেছে না, টাইম তো আমাদের ওয়েস্ট হইতেছে না, তাদের ওয়েস্ট হইতেছে টাইম, আমাদের তো এখানে কিছু করার নেই। বাহ, এতটুকু বাচ্চা থেকে আমি এত বড় একটা মেসেজ পাবো, এটা কখনো আমি ভাবিনি। আচ্ছা, এই যে তোমাকে যে বিভিন্ন ধরনের বুলি করে বা সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে তোমাকে, তুমি দেখেছো কিছু কমেন্ট দেখেছো? মানে চোখে তো পড়ে, কি ধরনের কমেন্ট দেখেছো? নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট? আমি তো একটু হেলদি হতে পারি, মানুষ হেলদি হতে পারে, বাট আমাকে হচ্ছে প্রাণীর সাথে তুলনা করে, হাতি বলে, জলগস্তি বলে, তখন নানান কথা বলে। আবার হচ্ছে কেউ বলে যে হাতি ডান্স করতেছে কিভাবে, হাতি আবার জামা কাপড় পরে কিভাবে, মানে এগুলো বলে। কত মানুষ কত কিছু বলে। তারপরে তারও তো বাসা এরকম হতে পারে যে তার ভাই বোন একটু হেলদি, তারপর কি তার ভাই বোন এরকম, তার ভাই বোন কি হেলদি, হাতি এরকম? কষ্ট পাও? কষ্ট তো অত বেশিও পাই না। আগে ওইগুলা যখন আমি ভাইরাল নাচছিলাম তখন ওইগুলো হতো আমার লাগে, তো ওগুলা নিয়ে অত কষ্টও পাই না আমি। মানে এত ছোট একটা বাচ্চা যে এত বড় একটা মেসেজ দিবে, এটা কিন্তু আমি কোনোভাবেই নিতে পারিনি, মানে ভাবতেও পারিনি। একটা জিনিস প্রশ্ন রেখেছে সে, যে এই যে আমাকে এই ধরনের প্রাণীর সাথে তুলনা করছে, তাদেরও তো ভাই বোন আছে, তাহলে কি তারাও প্রাণী? এই যে নেগেটিভ কমেন্টগুলো করছে, আমি জানি তুমি যখন প্রথম কেক নিয়ে আসছিলে তখন তোমাকে চিমটি কেটে দিত, তোমার গায়ে পানি ছুঁড়ে মারতো, এই বিষয়টা কি একটু বলবা? এই বিষয়টা যেমন হচ্ছে যে মেনলি বাংলাদেশের মানুষ তো চায় যে যে বেশি উপরে উঠে গেছে তাকে কেমনে নিচে টেনে নিতে যায়।
আমি হচ্ছে ফার্স্ট অফ অল যখন 3 দিন বা 4 দিনের দিন আমি যখন গেছিলাম তখন হচ্ছে এত ভিড়, এত মানে মানুষ মানে দোকানে আসছে কেনার জন্য। এখন আশেপাশে যারা দোকানদার তারা হচ্ছে সহ্য না করতে পারে ঠান্ডা পানি গরম পানি মেলাইছে গায়ে, তারপর হচ্ছে পিছের থেকে আসে গালি গালা করছে, তারপর হচ্ছে আমাকে মানে পেছনের চিমটি দিয়েছে, তাই চলে যেতাম আমি এখান থেকে উঠে যাই। পরে আর শেষমেশ না পেরে আমরা ওখান থেকে ডিরেক্ট হচ্ছে প্যাক আপ করে বাসা চলে গেছি। ও মাই গড, তুমি যে কথাটা বললে না আমার গাটা শিউরে উঠেছে যে মানুষ তো চায় যারা উপরে ওঠে তাদেরকে টেনে হিচড়ে নামানোর জন্য। একটা ছোট বাচ্চা মাত্র 12 বছর বয়স, সে উৎসাহ নিয়ে একটা বিজনেস করা তো মনে হয় হালাল, হারাম তো কিছু না, এবং সে কেকের একটা ভালো ফুডের বিজনেস করতেছে, সেটাও তো খারাপ কিছু না। এই যে আমরা এত নেগেটিভিটি এই বাচ্চাটার মনটাতে দিচ্ছি যে তুমি হাতি, তুমি জল হস্তি, এরকম নানান বাজে বাজে নেগেটিভিটি দিচ্ছি, বাচ্চাটা যে মন খারাপ হচ্ছে, বাচ্চাটা যে সেখান থেকে কেক নিয়ে চলে আসছে, সে আর কাজ করবে না এরকম, এবং 5 দিন গিয়ে সে এখন কিন্তু আমি একটু জিজ্ঞেস করি তোমাকে, এই যে তোমার এই মন খারাপটা যে পানি ছুঁড়ে মারা, চিমটি দাও, এটা তো একটা বুলি। তো সেক্ষেত্রে এই যে তুমি যে 5 দিন গিয়ে আর যাচ্ছ না বা তুমি নিজে একটা ফুড কোর্ট দেওয়ার চেষ্টা করছো, এটা কি ওই বুলিং এর কারণেই? হ্যাঁ, বুলিং এর কারণে বলতে পারেন। মানুষ হচ্ছে ফোন দিয়ে বলে যে তুই খালি ওখানে আইলে তোরা মেরে ফেলবো, এভাবে বলে ফোন দিয়ে, এখানে ওখানে মেনলি যাওয়া যায় না। এখন চেষ্টা করতেছি মিরপুরের ভিতরে যতটুকু পারি, কেন আমি যদি বিজনেস দিতে পারি আমার জন্য অনেক বড় একটা জিনিস হবে আমার জন্য। আমি এই বয়সে দিতে পারলে আমার জন্য যথেষ্ট, কারণ আমার ফ্যামিলিদের বাজে অবস্থা এরকম না, ফ্যামিলি ভালোই, বাট আমি নিজের থেকে কিছু করতে পারলে তো আমার জন্য ভালো। এখন এই বয়সে যদি করতে পারি, পরে তো বয়সে আর হচ্ছে আমার বুড়ো হয়ে যাওয়ার যে টেনশনটা, যে আমি বুড়ো হয়ে যাবো, এখন কি করব, এখন কিছু করতে পারবো না, এখন থেকে যদি কিছু একটা করতে পারি তাহলে আমার জন্য বেটার হয়। যারা প্রতিহিংসা করে, যারা বুলিং করে, তাদের জন্য মনে হয় যে এই ছোট বাচ্চার মুখ থেকে এগুলো শোনার পর আপনাদের মানে একটু ভাবা উচিত। দেখুন ওখানে কিন্তু অনেকগুলো কথা উঠেছে, একটা হচ্ছে বডি শেমিং। আমরা অনেকেই অনেক শুকনো হতে পারি, অনেকে মোটা হতে পারি, তাদেরকে কিন্তু অনেকে বডি শেমিং করে, কিন্তু আসলে বডি শেমিং করে দিলাম, একটা দুষ্টুমি করে কথা বললাম, হয়তো হেসে উড়িয়ে দিলাম, কিন্তু ওই মানুষটা যখন একা থাকে তখন কেমন লাগে সেটা কি কখনো ভেবে দেখেছেন? তারপর কি বুলিং বা হ্যারাসমেন্ট, যেমন তাকে চিমটি কাটা, তাকে পানি ছুঁড়ে মারা, সেজন্য সে ওখান থেকে কাজ করাটাই বন্ধ করলো। সে একটু ইনকাম করছিল কিন্তু আপনারা তাকে ইনকামও করতে দিচ্ছেন না, তার মানে কি সে কি কোনো অপরাধ করছিল? তাকে উঠানোর পর বা তাকে ছড়ায় দেওয়ার পর আপনারা কি 2 টাকা ইনকাম করতে পারছেন? তাহলে কেন এই প্রতিহিংসা? র্যাগিং, বুলিং, বডি শেমিং, এগুলো আমরা কখনোই প্রত্যাশা করি না, কখনোই না। এবং ছোট্ট একটা বাচ্চা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল। আচ্ছা, তোমার কি মনে হয় আসলেই তুমি কোনো নেগেটিভিটি ছড়াচ্ছ? না, কেন মনে হয় না? যেমন মনে হয় তো যে আমি তো হচ্ছে খারাপ কিছু করতেছি না, আমি বাংলাদেশের ভিতরে মানুষদেরকে এন্টারটেইনমেন্ট দিতেছি, মানুষদেরকে নতুন একটা জিনিস দেখাচ্ছি যে বাংলাদেশের ভিতরে এটা পসিবল হয়, যে বাইরের রাষ্ট্রে দেখে তো আর খুশি হয় না, বাংলাদেশের ভিতরে একটা পসিবল জিনিস আছে। বাইরের রাষ্ট্রে মানুষ হচ্ছে ডান্স করে করে আইসক্রিম দেয়, আমি বাংলাদেশের ভিতরে পুডিনের একটা নতুন আনছি, পুডিন ডান্স করে দিব মানুষদেরকে। এত একটা ইউনিক জিনিস, বাংলাদেশ খুশি হওয়ার কথা যে বাইরের রাষ্ট্রের জিনিস আমি এখানে নতুন করে ট্রেন করতেছি। ওটা না হয়ে বাংলাদেশ মানুষ হচ্ছে উল্টা জিনিসটাকে কিভাবে আরো বাজেভাবে আমাকে নেওয়ার চেষ্টা করতেছে, বাট বাইরের রাষ্ট্রে যারা করতেছে তাদেরকে তো খারাপ কিছু বলতেছে না। কিন্তু দেখো সাইফ, আমরা কিন্তু ওই তার্কিশ যিনি আইসক্রিম বিক্রেতা তাকে নকল করে কিন্তু আমরা অনেক আইসক্রিমের দোকান করেছি, আমরা তার্কিশ আইসক্রিম করেছি, সেখানে মানুষ গিয়ে অনেক লাক্সারিয়াস দামে সেই আইসক্রিমগুলো আমরা কিনে খাচ্ছি, তাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। কিন্তু সেই জিনিসটা যখন আমাদের বাংলাদেশের একজন ডান্সিং পুডিং বয় করছে, তাকে আমরা কি করছি? টেনে ধরে নামাচ্ছি, গালি দিচ্ছি, বুলি করছি। আসলে সত্যি এটা খুবই দুঃখজনক। তবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জেনে খুব ভালো লাগলো। আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমি বলবো এই নেগেটিভ কমেন্টগুলোকে তুমি গায়ে লাগাবে না। তুমি কি আদৌ গায়ে লাগাও? না না না। কিভাবে উড়ায় দাও? কিভাবে? তুমি তো একটা সুন্দর ডায়লগ দাও, ডায়লগটা দাও দেখি। যেভাবে মানে হচ্ছে মানুষ যে বাজে কমেন্টগুলো করে, এগুলা না দেখাচ্ছেন, মানুষ কিভাবে দেখে এগুলা? আমার তো এত সময় নেয় যে মানুষের বাজে কমেন্টগুলো লিখবো। যাদের ভালো কমেন্ট তাদেরটা দেখার জন্য আরো বেশি আমি উত্তেজনা থাকি, যে ভালো কমেন্ট লিখছে তাদেরকে তাতে রিপ্লাই দিতে ভালো লাগে। মানে বাজে কমেন্ট যারা, তাদের তো মানে দেখতে কেমন যেন লাগে, তাদেরকে দেখিই না। যারা বাজে কমেন্ট করে তাদের বাজে কমেন্টের মাধ্যমে তো তুমি টাকা রোজগার করতেছো, তাই না? তো তাদেরকে বিজনেস করার জন্য আহ্বান জানাবো না? অবশ্যই। তারপরে হচ্ছে
তারা গালি দেখ আমার জন্য ভালো, আল্লাহ আমাকে সওয়াব দিতেছে, তারা গালি দিলে তো আমার জন্য সওয়াব। ও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং তাদেরকে একটু বিজনেস করার জন্য আহ্বান জানাও। তুমি তো বিজনেস করে টাকা রোজগার করছো, ওরা তো গালি দিয়ে 1 টাকা ইনকাম করতে পারতেছে না, তাহলে তাদেরকে কিছু বলবা না? তাদেরকে একটা জিনিসই বলা, তারা দিতে থাকুক, সমস্যা নেই, আমার জন্য আরো ভালো। তারা দেখ আমি আর একটু উপরে উঠতে থাকি, বেটার হয় আমার জন্য। আমি যদি একটা বিজনেস যদি দাঁড় করে রাখতে পারি তাহলে আমার জন্য আরো বেটার হয়। তারা দিতে থাকুক, সমস্যা নেই আমার। বাহ বাহ, চমৎকার। আচ্ছা, গানের যে এই যে ট্রেন্ডটা, যে এই যে এইভাবেই নাচবা, আমি জানি যে একজন ফরেনার ব্লগার আছেন যিনি হচ্ছে এইভাবে নাচে, যে মোবাইল চুরি করে তারপর হচ্ছে আবার এরকম এরকম করে নাচে। আমি নামটা ভুলে গেছি, তুমি কি ওই নামটা জানো ওনার? চুলগুলো কোকড়া কোকড়া। না না। আচ্ছা, তুমি এই নাচটা কোথা থেকে শিখছো? এই নাচটা হচ্ছে এটা হচ্ছে মেলার ট্রেন্ড ছিল। ট্রেন্ড না, ওই যে ওই ফরেনার ব্লগার ছিলেন না, আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত, আমি নামটা ভুলে গেছি ওনার চুলগুলো কোকড়া কোকড়া, উনি বাংলাদেশেও এসেছিলেন একটা সময়, উনি মূলত এই ট্রেন্ডটা সেট করেছিলেন। হ্যাঁ, একদমই তাই। ওখান থেকে তুমি তার হচ্ছে জ্যাকেটের ভিতরে চুল লুকায় রাখে। কি লুকায় থাকে? মানে দেখছিলাম আমি, যতটুকু মনে আছে, আমি টিকটকে দেখছি, বাট সে হচ্ছে আমি দেখছি হচ্ছে টিকটকের থেকে। যে এটা যে গানের নাম হচ্ছে গাটা অনলি, এটা হচ্ছে একটা ফরেনার হচ্ছে গানটা বানিয়েছে মেনলি। ওখান থেকে হচ্ছে অনেক ট্রেন্ড হয়েছিল এটা, এখন ওখান থেকে সেই ডান্সটা আর কি ট্রেন্ড হচ্ছে বানাইছে। আচ্ছা, তুমি তাহলে এই যে গাটা অনলি, আমি উচ্চারণটা ঠিক করেছি? বাচ্চাদের থেকে কত কিছু, এখনকার বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে ট্যালেন্টেড। সো তুমি এই গানটা একটু শোনাও আমাদেরকে। ওকে আপু। আমাতে হলে 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 আমাতে হলে, এতটুকু আমি কষ্ট করছি। চমৎকার। এটা মানে কি জানো তুমি? এটা মানে যাই না, বাট এটা হচ্ছে অনেক ট্রেন্ডি একটা গান। ট্রেন্ডি গান। আচ্ছা, এমনিতে তুমি একটা বিষয় চলে আসবে যে আমি আসলে চিন্তা করছি যে নেগেটিভিটি কোন বিষয়টা মানুষ ধরতে পারে, সেটা হচ্ছে তুমি তো ছোট এবং তুমি মূলত এত ছোট বয়সে ফোন ইউজ করতেছো, বা এই যে ট্রেন্ড বিষয়টা জানতেছো, টিকটক দেখতেছো, বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেছো। ভাইরাল হওয়ার জন্য অনেক সময় হয় কি বাচ্চারা পড়ালেখা বাদ দিয়ে দেয়, যে আচ্ছা আমি তো এখন ভাইরাল, আমি তো একটা বিজনেস সেট করে ফেলছি, আমার তো আর পড়ালেখার কোনো দরকার নাই, এই রকম চিন্তা চলে আসতে পারে। তো এই জন্য যারা আছেন বা যারা আসলে গণ্যমান্য ব্যক্তিজন, তারা বলতে পারেন যে ভাইরাল হওয়া তো একটা অসুস্থতা, বা এতটুকু বয়সে এই ফোন নিয়ে এত কাজ কারবার কেন করা দরকার? তাদের উদ্দেশ্যে তোমার পক্ষ থেকে কি বলার আছে, তোমার কি মনে হয়? আমার যতটুকু বলার হচ্ছে যে আমার হচ্ছে এখন মেনলি যে ভুল ধারণা যে আমার আসলে কোনো মোবাইল নেই। মেনলি আমার ভাইয়ার মোবাইল আছে, ওখান থেকে আমি মাঝে মধ্যে 1-2 ঘন্টা হলেও সময় পাইলে আমি ওটা দিতে পারি, না হলে তাও পারি না। আর মেনলি আমার যতটুকু ফ্রি সময় থাকে তার মাঝখানে হচ্ছে আমি খেলাধুলা করি, আর হচ্ছে বাকি সময় বলতে গেলে প্রমোশনের যদি কাজ না থাকে তবে পড়াশোনা। কেন মানুষের যদি যাই হোক না কেন, মানুষের একমাত্র জীবনে হচ্ছে পড়াশোনায় আগায় যেতে হবে, পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই। এটা কিন্তু একটা আসলে অনেক বড় একটা কথা। এটাই আমি বলছিলাম যে তোমাকে দেখে তোমার বয়সী যারা আছেন তারা অনেকে চেষ্টা করবে যে ঠিক আছে আমিও ওর মতো ভাইরাল হই, পড়ালেখা ছেড়ে দিই, আমি যে নাচানাচি করি রাস্তায়। তো তাদের উদ্দেশ্যে, বাচ্চাদের উদ্দেশ্যে তোমার কি বলার? এটাই বলা যে ভাইরাল হওয়া আছে এটা একটা বাট যে মেনলি আরেকটা কথা যে ভাইরাল হলে যে পড়াশোনা বাদ দিয়ে দিতে হবে, এই জিনিসটা মেনলি থাকে হচ্ছে জোরে গেলে 1 মাস 2 মাস, বাট তার মাঝখানে হচ্ছে তো শেষ হয়ে যায়, তখন তো একটা জিনিসের কাজে আসবে শুধু একমাত্র পড়াশোনা। আর জীবনে তো আছে শুধু একমাত্র পড়াশোনা, এর মাঝখানে আর জীবনে তো কিছুই নেই। চমৎকার। মানে আপনি আপনার বাচ্চাকে সোশ্যাল মিডিয়া দিচ্ছেন বা আপনি আপনার বাচ্চাকে মোবাইল ইউজ করতে দিচ্ছেন, সেটা কতটুকু দিচ্ছেন সেটা কিন্তু নিয়ন্ত্রণ বা একটা ছক এঁকে দিতে হবে। এই যে বাচ্চাটা যে বলছে যে আমাকে কিন্তু সবসময় মোবাইল দিচ্ছে না, তার পার্সোনাল মোবাইল নেই, আমিও যখন কন্ট্যাক্ট করেছি তার বড় ভাইয়ের সাথে কথা বলে, কাজিনের সাথে কথা বলে তারপর তাকে নিয়ে আসা হয়েছে। তার মানে এই বাচ্চাটা সবসময় যে মোবাইলের ভেতরে পড়ে আছে এরকম কিন্তু না। তো আপনারা ওনাকে দেখে যে আমার বাচ্চাও একটু ভাইরাল হোক, আমার বাচ্চাও বিজনেস করুক, এটা চিন্তা না করে চিন্তা করবেন, শুনতেই পেরেছেন যে সে কিন্তু সবসময় মোবাইল পাচ্ছে না। সো এমনভাবে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে ভাইরাল ট্রেন্ডের সাথে ইনভলভ করা যাবে না যেন বাচ্চারা ডিসহার্টেন হয় পরবর্তীতে, কারণ ভাইরাল ট্রেন্ড কিন্তু সবসময় চলে না, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং বাচ্চাদেরকে আসলে মোবাইল থেকে কিছুটা দূরত্ব রাখতে হয়, পড়ালেখা খেলাধুলা এই দুটো যেন থাকে।
বাবু তুমি আমাকে একটু বলো তো, এই যে ভাইরাল যে ট্রেন্ডটা, তুমি কি জানো এই ট্রেন্ডটা কিন্তু বেশি দিন থাকবে না, একটা সময় তোমাকে মানুষ ভুলেও যেতে পারে তুমি যদি কাজ বাদ দিয়ে দাও, বা আস্তে আস্তে একটা ট্রেন্ড চলে, একটা হাইপ চলে, হাইপের পরে আস্তে করে দেখবে তোমার জায়গায় আরেকজন দখল করে ফেলছে। এটাই কিন্তু স্বাভাবিক। একটা সময় হিরো আলম অনেক বেশি ট্রেন্ডে ছিল, তারপরে হয়তো এই ইস্যু ওই ইস্যু, বা এই যে রিসেন্টলি সানভিজ ভাই তিনি বিয়ে করলেন, এরকম নানান ইস্যু চলে আসে। তোমার কি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অ্যাকাউন্ট তুমি চালাও? ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আমি চাই, আমার ভাইয়া চলায় আমারটাই আর কি। আচ্ছা আচ্ছা, মানে তোমার ভাইয়া অবজারভেশনে রেখেছে তোমাকে। তো এই ট্রেন্ডটা থেকে তুমি যখন চলে যাবা, তোমাকে কেউ চিনবে না, তোমাকে কেউ পাত্তা দিবে না, তখন তোমার কষ্ট হবে না? কষ্ট কিভাবে হবে আমার হচ্ছে এখন আমি যতটুকু পারতেছি, আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে ডান্সিং পুডিং। এই পেজটাকে যতটুকু পারতেছি, কেন এখনই সময় গ্রো করার, এখন যদি না পারি তাহলে পরবর্তী জীবনও পারবো না আমি চেষ্টা করতে। আর এখন আমি হচ্ছে আমার পেজটাকে গ্রো করতে পারলে, যখন আমি পেজে ভিডিও ছাড়বো ওটা তখনই হচ্ছে ছাড়বে, যত ফলোয়ার অনুযায়ী অত ভিউ খাবে। এখন হচ্ছে আমি যতটুকু পারতেছি আমি ব্লগিং করি, পাশাপাশি হচ্ছে পানি কন্টেন্ট ছাড়ি বাসার মধ্যেই, কেন ফ্রি টাইমে তো পড়াশোনা করি, এর পাশাপাশি তো আর হচ্ছে বাকি তো সময় সবসময় তো আর পড়াশোনা করা যায় না, কেন আমার তো মানে এই বয়সে যারা আমার বয়সী যারা সবসময় তো পড়াশোনা করতে এক ফুটা পছন্দ করে না, এক ফুটা হলেও তো একটু খেলাধুলা মানে ফানি কিছু করার উচিত। চমৎকার। খেলাধুলা যেটা আমাদের বাংলাদেশের এখনকার একদম মাঠ নেই বললেই চলে, তাই না? আমরা একটা সময় হয়েছে মাঠে দৌড়াদৌড়ি করেছি, কোথায় মাঠ শুরু আর কোথায় শেষ আমরা কল্পনাই করতে পারতাম না, কিন্তু এখন কি মাঠটা ঠিকভাবে পাচ্ছ তোমরা? আমার হচ্ছে মাঠ যদি না পাই নিজের থেকে খুঁজে নিই, এবং আমি তো সাইকেল চলাই, সাইকেলের যে এরকম রাস্তা ওরকমই আমি খুঁজে নিই, আমার ফ্রেন্ড সাইকেল আছে তাদের সাথে আমি সাইকেল চলাই। মাঠের সংখ্যা অনেকটা কমে যাওয়াতে এই বয়সের বাচ্চারা যেটা করে ফোন আসক্ত হয়ে যায়, যেটা একেবারেই করা উচিত না বলে আমি মনে করি। তবে এই বাচ্চাটা যেটা করেছে একটু ভিন্ন ধর্মী কিন্তু কাজ করছে, সে ফোনে আসক্ত না হয়ে সে কেক বিক্রি করছে বা পুডিং বিক্রি করছে, এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস আ পজিটিভ সাইন। আর নেগেটিভিটি গুলো তুমি আসলে কিভাবে এড়াচ্ছ সেটাও তো আমরা শুনলাম বিষয়গুলো। কেক পট্টিতে আমরা দেখেছি যে মারামারি হয়, যদিও এই প্রশ্নটা তোমাকে করা উচিত হচ্ছে কিনা জানি না, তুমি খুব ছোট, দেখেছি জায়গা নিয়ে মারামারি হয়, তোমার ক্ষেত্রেও কি এটা হয়েছে কিনা? হয়েছিল তো আমার সাথেও। কি হয়েছে? আমার যে মেইনলি ফার্স্ট অফ অল তো হচ্ছে আমি যে সামনে বসছিলাম, আমাকে ওই জায়গায় যখন দেখছে যে ওখানে বেশি ভিড় হইতেছে, আমি প্রথম দিন দ্বিতীয় দিন ওখানে বসছিলাম, আর ভিড় হয়ে গেছে, ক্যামেরাম্যান চলে আসছে, এখানে আমার আগে যে মানুষ হচ্ছে ওখানে জায়গাটা রেখে দিছে। এখন আর আমি হচ্ছে কি করব, পরে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমি আগে আসছি তার সাথে, এসে হচ্ছে ওর দোকান নিয়ে তোর এক জায়গায় বসছিলাম, পরে ভাইয়া আসছে, ভাইয়া আসার পরে বলছে টেনশন লিখছে, সমস্যা নেই, কিছু হবে না। মানে তারপরে মানে যারা ইন্টারভিউরা তারা এত আমাকে লাইক করছে, তারপর আমাকে খুঁজে বের করে তারা আবার ভিডিও নিচ্ছে আমার। আচ্ছা, তোমাকে তো সবাই অনেক লাইক করে, কিন্তু তুমি ছোট হওয়া সত্ত্বেও কিছু ইন্টারভিউয়ার কি ভিউজের জন্য তোমাকে কোনো বাজে প্রশ্ন করেছে যেটার জন্য তুমি একটু খারাপ বোধ করেছো, বা তাদের বলে না যে কেক পট্টিতে কেক নিয়ে বসলে সবাই এসে ঝাঁপিয়ে পড়ে, এরকম ঘটনা ঘটেছে কিনা? আমি হচ্ছে ও যে একদিন হচ্ছে পরশুদিন আর কি ঘুরতে গেছিলাম কেক পট্টিতে, আমি হচ্ছে অনেকদিন ধরে যাই নাই, আমি একটু দেখার ইচ্ছা যে ওখানে কি অবস্থা। আমি ভাইয়ের সাথে গিয়েছি, ভাইয়া আমার কাজিন গেছিল, একসাথে যাওয়ার পরে দেখি যে ওখানে অনেক ইন্টারভিউরা, মানে আমি দোকান নিয়ে বসি নাই, তারপরে আমার সাথে অনেক আইসে কথা বলতেছিল, বাট কেউ মাঝখান দিয়ে বাজে কথা জিজ্ঞেস করতেছিল। কি বাজে কথা? যেমন যে তুমি তো মানে কি বলতেছিল, তুমি তো কেক নিয়ে আসো নাই, তোমার লেগে এখন কিন্তু তোমার অনেক মানুষ খুঁজতেছে মারার জন্য, তোমাকে এখন মারবে, মানে গালি দিয়ে বলতেছিল। কারণ আমি কেন মারবে? আমার জন্য নাকি তাদেরকে বলে উঠাই দিচ্ছে। এখন আমার তো এটা দোষ নেই, ওনারাই ভিড লাগাইছে, ওনারাই আমাকে ভাইরাল করছে, এটা আমার দোষ নেই, সেখানে ওনারাই আবার কথা শোনাচ্ছে। এখন তোমার মন খারাপ হয় এগুলোতে? না, আমি ওদিন ওগুলো জিজ্ঞেস করছিল, একজনে জিজ্ঞেস করছে, তারপরে বাকি যারা ইন্টারভিউয়ার ছিল তারা ওর উপর ঝাঁপায় বসছে যে এগুলা কেন জিজ্ঞেস করছে। এখন আমি ওগুলো নিয়ে একটু খুশি হয়েছিলাম যে না, আমাকেও কেউ হইলো তো সাপোর্ট দেয়। চমৎকার চমৎকার। তো এই যে এই খ্যাতিটা তুমি এনজয় করছো কিভাবে? তোমার ফ্রেন্ডরা কি বলে? ফ্রেন্ডরা যেরকম হচ্ছে অনেক খুশি যে আমার এরকম একটা, আমি যে এরকম ছোটবেলায় তারা হচ্ছে বাসা বসে থাকে, এগুলো বলতেছে যে তোরা মানে আমাকে বলে যে তুই বাসায় বসে না থাকি যে এরকম একটা উদ্যোগ নিতে পারছো, এটাই ভালো। আমরা এই বয়সে, তারপর তোর বয়সে সেম টু সেম বয়সের আমরা বাসায় বসে আছি, বাট তুই বাসা না বসে থেকে উদ্যোগ নিচ্ছিস একটা বড়, এটা অবশ্যই তোর জন্য ভালো। আর জিজ্ঞেস করে তো তোকে খালি মোবাইলে দেখি ঢুকলেই বলে। তো তোমার মতো করে সব ফ্রেন্ডরা বা তোমার বয়সী কাউকে দেখুনি
এরকম এসে নেচে নেচে কেক বিক্রি বা পুডিং বিক্রি শুরু করলো তোমাকে না দেখে? না না, এরকম কেউ দেখিনি। কেউ সাহস করতে পারছে না? না। তো সবাই যদি তোমাকে দেখা দেখি নেচে নেচে পুডিং বিক্রি করে তাহলে কেমন হবে বলো তো? আমি তো খুশি হব যে যে আমাকে আমাকে দেখে যারা যদি ইন্সপায়ার হয় তাহলে তো আমার জন্য বেটার। আচ্ছা, ব্যবসা তো আসলে হালাল হালাল কিছু তো কোনো সমস্যা নেই। আচ্ছা, কাউকে বিক্রি করার সময় কোনো অকওয়ার্ড সমস্যা সৃষ্টি হয়েছে যে নাচতেছো কিন্তু সে জিনিসটাকে ভালোভাবে দেখে নাই, বকা দিয়ে দিচ্ছে, এরকম কিছু? না না না, সবার কাছে তো মানে কেউ ভিডিও করে, কেউ কাছে তো ভালো লাগে, কেউ হাসে মজা করে, মানে এগুলো তো একটা মানে যে আমার যে উদ্যোগটা এটা তো অবশ্যই একটা মানুষদেরকে ফানি কিছু করার, মানুষদেরকে মানে এন্টারটেইন দেওয়ার জন্য, এটাই তো আমার একটা উদ্যোগ নেওয়ার আর কি। বাহ, চমৎকার চমৎকার। তোমার এই ডান্সটা প্রথম তুমি কি কেক পট্টিতে দিয়েছিলে নাকি এর আগেও প্র্যাকটিস করেছিলে? না না না, কেক পট্টিতে ফার্স্ট। যখন দিলে তখন এক্সপ্রেশন মানে কি হলো? তুমি কি কোনো সাংবাদিকের সামনে দিলে নাকি কোনো মানুষের সামনে দিলে, কোনটা? ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে সান্দাদিতে আসছিল প্রথম, তারা হচ্ছে এসে যখন ভিডিও করতেছিল তখন তো নার্ভাস লাগতেছিল যে আমি ডান্সের স্টেপ 2-3বার ভুল করছি, তারা 2-3বারে ভিডিও নেয় নেই আবার নিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সাংবাদিকদের মাঝেই প্রথম দিলা। তোমার মাঝে মাঝে একটু অকওয়ার্ড ফিল হয় না যে ইস এতগুলো মানুষের সামনে লজ্জা লাগতেছে, নাচবো? প্রথম লাগছিল, প্রথম তো ঘামিয়ে আমি মানে লজ্জায় ঘামাই গেছিলাম অনেক, আমার কাছে প্রথম অনেক বেশি করে ফিল হইতেছিল, বাট এখন আর অতটা হয় না, কেন ওগুলা দিতে দিতে এনজাইটি যে ফিলটা ওটা এখন একটু চলে যায়। চমৎকার। আচ্ছা, এখন তো মানুষ বলবে এই ছেলে মনে হয় পড়াশোনা করে না, কোনো জানেই না যে ওর স্কুলে কয়টা সাবজেক্ট আছে, এদের উদ্দেশ্যে কি বলবা? তুমি জানো তো তোমার পড়াশোনার কি অবস্থা, কি পরীক্ষা চলছে? পরীক্ষা চলছে? পরীক্ষা এখন চলতেছে না, সামনে আসবে। আচ্ছা, আমার যে মানে লাইফ ও তো মানুষ বুঝবে কিভাবে যে আমার যে পড়াশোনার পাশাপাশি আমি এগুলো করতেছি, মানুষ তো আমার মানে যদি থাকতো আমার সাথে তাহলে বুঝতো, এখন তো বুঝবে কি, বুঝবে না তো আর। কোন সাবজেক্টটা তোমার বেশি ভালো লাগে? কয়টা সাবজেক্ট আছে তোমার? আমার সাবজেক্ট হচ্ছে 9টা, তার মধ্যে হচ্ছে ম্যাথ বেশি ভালো লাগে, কেন ম্যাথে সব সময় হাইয়েস্ট পাই। হাইয়েস্ট পাও? কত পাও ম্যাথে? ম্যাথে হচ্ছে যখন ফুল মার্কের ম্যাথ ইয়ে থাকে 100 মার্কে, তখন পাই হচ্ছে 90 বা 92 এরকম পাই। তার মানে তুমি স্টুডেন্টও ভালো। পিএসসি তে কি পেয়েছো তুমি? পিএসসি আমি দিই নাই, এবার হচ্ছে দেওয়ার সময় পাই না, নাহলে দিতাম আমি অবশ্যই। পিএসসি না দিয়ে 6 উঠলা কিভাবে? সরি, আমি এই টার্মসটা সম্পর্কে জানি না। পিএসসি নাও দেওয়া যায়? না দিয়ে 6 ওঠা যায়? এখন দেওয়া যায় না, মানে এখন হচ্ছে এটা অপশনাল হয়ে গেছে। এখনো হয়ে গেছে, আগে দেওয়া লাগতো, আগে দেওয়া লাগতো, না দিলে উঠতে পারতো না, বাট এখন হচ্ছে জন্মগণিত কার্ড আর হচ্ছে এগুলো দিলে এখন করা যায়, মানে পিএসসি না দিয়েও কেউ 6 এ উঠতে পারবে। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। তো তুমি দাওনি কেন? আমার ফ্রেন্ডস দুজন দিয়েছিল, আর অতটা কেউ দেয় না, আমি আর দুজনের মাঝখানে একা যদি দিই কেমন দিনে লাগবে, কারণ দিই নেই আর ফ্রেন্ডদের পাল্লায় পড়ে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তোমাকে ভাইরাল বয় বলে ডাকে না এখন ফ্রেন্ডরা? ডাকে তো। কি নাম দিছে তোমার? আমার হচ্ছে, আমার তো স্কুলে একটাই নাম, ওই হিসাবে ডাকে সাইফ, আবার মেনলি হচ্ছে সবাই আরাফাত করে ডাকে, আমার ডাক নাম সাইফ বাট আরাফাত করে সবাই ডাকে। তো যখন ফার্স্ট দিন স্কুলে গেছিলাম, আমার হচ্ছে মাঝখানে পূজার বন্ধ চলতেছিল, পূজা বন্ধ শেষ হয়েছে, আমি স্কুলে গেছিলাম ওদিনেই, তখন মিসরা আমাকে ডাকছিল, আমার প্রিন্সিপাল মিস পর্যন্ত আমার আম্মুকে ডেকে মানে এগুলো ব্যাপারে বলতেছিল যে অনেক ভালো ভালো উদ্যোগ, এগুলো বলতেছিল। তারপর হচ্ছে টিচাররা যারা আমার আগের টিচার ছিল তারা তো আমার সেলফি তুলতেছিল অনেক। আচ্ছা, আর খালা বা আছে না মানে আত্মীয় স্বজন, তারা কি বলে? আন্টি আমার হচ্ছে যে খালামুনি, সে নাই, বাট আমার খালামুনি ছিল, এখন আর কি নাই। আমার বাকি যে নানু মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাকি আত্মীয়রা কি বলেন? বাকি যে আত্মীয়গুলো আমার অনেক হ্যাপিলি নেয়, বাট আমার খালামুনি হচ্ছে তো আমার আম্মুর ছোট বোন আর কি, এখন নাই আর কি, থাকলে অনেক খুশি হতো। আমার খালামুনি সব থেকে বেশি আমাকে পছন্দ করে আর কি। মিস করো তাকে? দুঃখিত, একটু জানতে চাই উনি কিভাবে মারা গেছিলেন? ইসের উপরে মানে হচ্ছে তখন হচ্ছে যে ডেঙ্গু জ্বর চলতেছিল আর কি তখন সিজন, তো ওখান থেকে হচ্ছে আমার খালামণি অনেক ডেঙ্গু হচ্ছিল, ওখান থেকে আর কি খালামণি 25 বছর আর কি মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা তাকে বেস্ট নসিব করুক। আর আমার হচ্ছে খালামণি দুইটা ছেলে, একটা মেয়ে আর একটা ছেলে ছিল, এখন গ্রামে থাকে। আরে যাক, তোমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা?
কষ্ট পেয়েছো কখনো? সবথেকে বেশি পাইছি আমার খালামণি যাওয়ার পর, কারণ খালামণি হচ্ছে ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, যখন আমি পারতাম না তখন আম্মু মারতো, খালামণি দৌড় দিয়ে আসে বলতো যে ওকে মারিস কেন, আমি পড়াবো, ওরা খালামণি পড়াইতো, খালামণি আমাকে অনেক আদর করে পড়াশোনা করাইতো আর কি। আহারে, এখন যদি খালামণির কাছে কোনো কথা বলার সুযোগ থাকতো কি বলতা খালামণিকে? খালামণিকে একটা কথাই বলতাম যে যদি থাকতো আর কি, মেনলি আমার খালামণি প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আছে, খালামণি থাকে হচ্ছে মেনলি থাকতো নোয়াখালী, ওখান থেকে প্রতি শুক্রবারে আমরা জোর জবরদস্তি করে আনতাম, যদি না আসতো তাহলে আমরা নিজের যেয়ে আনতাম আর কি। এখন খালামণি যদি থাকতো এটাই বলতাম যে আমাকে যদি এই পর্যায়ে দেখতো আমার খালামণি অবশ্যই অনেক খুশি হতো, খালামণি চাইতো যে আমি বড় কিছু করতে চাই। আচ্ছা, যাক, কষ্ট পেও না, কারণ সবারই মারা যেতে হবে, এটা চরম সত্য কথা। কিন্তু তুমি তো এখনো অনেক ছোট, এই ছোট বয়সে অনেক দুষ্টুমি করে, যেমন আমি কি কি দুষ্টুমি করতাম একটু বলি মানুষের, এটা যদি বলা ঠিক হবে না প্লিজ এটা করেন না। বেল টিপ দিয়ে দৌড় দিতাম, ঢিল মারতাম টিনের চালে, তারপর অনেক কিছু করতাম, বেলুনের ভেতরে পানি ভরে মানুষের মাথায় ফেলে দিতাম। এই দুষ্টুমি গুলো করা যাবে না, এগুলো খুবই দুষ্টুমি কাজ। কিন্তু তুমি কি কোনো দুষ্টুমি করো? এরকম দুষ্টু বলতে কি মেনলি হচ্ছে ছোপা আর কি, ছোটবেলায়, এখন করে না, এখন তো থেমে গেছি। ছোপার উপরে লাফায় এরকম করতাম, যদি কোনো কিছু ভেঙে যেত আম্মু কাছে লুকায় রেখে দিতাম, মানে আস্তে আস্তে করে ছাপায় রেখে দিতাম, যখনই আম্মু দেখতো রুমের ভিতর সুন্দর করে দরজাটা লাগাই বসে থাকতাম। আচ্ছা, আম্মু যখন দেখতো তখন তো দিত আর কি। কি দিত? মার? দুম কি দিয়ে তোমার আম্মু মারছে? অতটাও মারে না আর কি, মেনলি মারে শুধু হচ্ছে যখন মানে একটু কিছু ভেঙে পেলি, বাট আম্মুকে জ্বালাইলে আম্মু কখনো মারে না আর কি। তুমি জ্বালাও আমাকে? কিভাবে জ্বালাও? এরকম হচ্ছে যদি আমার কোনো কিছু কিনে না দেয় তাহলে তখন বহুত জ্বালায়। বহুত জ্বালাও? কি কিনতে চাইছিলাম মায়ের কাছে? ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে একবার হচ্ছে মেলায় গেছিলাম, আমার একটা খেলনা অনেক পছন্দ হয়েছিল রোবটের, আমার আম্মুকে আমি 1 সপ্তাহ ধরে জ্বালাইছি। আচ্ছা, তারপর কিনে দিয়েছে মা? হ্যাঁ, পরে কিনে দিয়েছে। কিভাবে জ্বালাও? পরে ওটা আমি ভেঙে ফেলছি, পরে কিনে ফেলার পর ভেঙে ফেলার পর আমি ওটা মোটর বের করে আমি ওটা নিয়ে খেলছিলাম। এখানে আম্মু আমাকে প্রচন্ড লেভেলের মারছে ওটার জন্য, যে 1 সপ্তাহ ধরে জ্বালাইছি, কিনছি আর ভেঙেও ফেলছি। মানে বিশ্বাস করেন এই বয়সে পুতুলের ভেতরে বা রোবটের ভেতরে কি আছে ওই মোটর না বের করা পর্যন্ত শান্তি লাগে না, অনেক ভালো লাগে না ভেতর থেকে বের করলে। কিন্তু পরে আমরা ভাবি কি বের করে মনে আবার ঠিক করে ফেলতে পারবো, কিন্তু আসলে কিন্তু ঠিক করতে পারি না। পারছিলা পরে আশ্চর্য যে আরে এত সুন্দর একটা জিনিস ভেঙে ফেলছি। আচ্ছা, তো আম্মু কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে মারার জন্য? খুন্তি, চিরুনি এগুলো ইউজ করে না? হাতের কাছে যেটা পায় ওটাই অস্ত্র হয়ে যায়। এই পর্যন্ত কিসের ঢিল খাইছো? এখন পর্যন্ত ঢিল খাই নাই, বাট জুতার ঢিল একবার খাইছিল। কি করছিলা তুমি তখন? হচ্ছে একটু লেট করে বাসায় ঢুকছিলাম তো, এই কারণে। লেট করে? কই গেছিলা তুমি? লেট করে বলতে কি মানে হচ্ছে আজান দিয়ে ফেলছে, 10-15 মিনিট লেট হয়ে গেছে, এই কারণে মারছে। মাগরিবের আজান দিলে বাসায় ঢুকতে হবে? আচ্ছা আচ্ছা। তো এই যে রাত করে যে কেক পটিতে যেতে, তখন আম্মু টেনশন করতো না? তখন তো আম্মু খালি ভিডিও কল দিত, নাহলে ফোন দিত ভাইয়ার মোবাইলে, আর দেখতো যে আমি কি করতেছি, মানে কিভাবে কাস্টমারদেরকে ডাকতেছি, এগুলো আম্মু খালি দেখতো ভিডিও কলে। আচ্ছা, এমন কি দুষ্টুমি করেছো যেটা এখন পর্যন্ত আম্মুর চোখ পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই দুষ্টুমিটা তুমি মাঝে মাঝেই করো, এটা একটু বলে দাও তো। কি দুষ্টুমি? যেমন হচ্ছে আমি হচ্ছে একবার হচ্ছে 2-3 বার আর কি করছি, বাট এখন করি না। হুজুরের কাছে যাইতাম, আম্মুর বলতাম যে হুজুর কাছে যাচ্ছি পড়তে, এটা বলে সুন্দর করে সাইকেল নিয়ে বের হয়ে যেতাম। আচ্ছা, ক্লাস মিস দিতা? আর স্কুল বাং দাও নাই? না, স্কুল কখনো বাং দিই নাই। সত্যি? হ্যাঁ। আর কোনো দুষ্টুমি করছো যেটা আম্মু এখনো জানে না, কোনোটা জিনিস ভাঙ্গা রাখছো এখনো বলো নাই, বা ভাইয়ার দোষ দিয়ে দিছো? ওটা হচ্ছে মেনলি হচ্ছে একবার হচ্ছে আম্মুর পছন্দ কাচের মগ, ওটা ভেঙে ফেলছি, বাট ওটা আম্মু এখনো জানে না। কই রাখছো ভাঙ্গা? ভেঙে হচ্ছে যে মলা ঝুড়িতে দিয়ে দিছি, এখন ওটা তো নিয়ে গেছে অন্য জায়গায়। খোঁজে নাই? না, খুঁজে গেছো, আজকে তো জেনে ফেললো। আজকে জানলে খুঁজবে, এখন কি করবে? এখন তো 2 বছর 1 বছর হয়ে গেছে ওটার।
চমৎকার। আগে জানো খুব ভয় পাইতাম, ওই যে একটা শোকেস থাকে, শোকেসের মধ্যে কাঁচের জিনিসগুলো থাকতো, আমার মনে হতো এটা মনে হয় আম্মুর জান, ওটা যদি একটু ধরতে যায়, আর ধরতেও ইচ্ছা করতো জানো, পর ভেঙে গেলে আম্মু দুরুম দুরুম কিলে দিত। এখন আমাদের বাসায়ও আছে তো অনেক কাচের সুন্দর সুন্দর জিনিসপত্র, ওগুলা থেকে একটা বের করে মানে ওটাতে মানে সুন্দর করে মানে খেতে কিছু মন চায়, সুন্দর জিনিস তো ওটা বের করতে দেয় না। দেয় না কেন? মারে এরকম হয় কেন বলো তো, কেন দেয় না? এই মেলামাইনের এগুলো কি করবে? বলে মানে যে মেহমান আসলে তখন বের করব, মেহমান আসলে বের করবো, কেন আমরা খাইতে পারি না সুন্দর জিনিস? আমাদের কি অধিকার নাই? বলে যে তোরা ভেঙে ফেললে পরে আবার পাবো কোন জায়গা থেকে। চমৎকার চমৎকার। আচ্ছা, কোন কোন সেলিব্রিটি তোমাকে নিয়ে ভিডিও বানিয়েছে তুমি দেখেছো? মেহজাবিন আপু বাদে তারপর হচ্ছে যে সাকিব খানের হচ্ছে বউ ছিল, যে হচ্ছে অলরেডি চলে গেছে আগের আর কি, তার নাম অপু বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, সে বানাইছে। কালকে রাতে ভিডিওটা পোস্ট করছিল, তখন আম্মু দেখে এত খুশি হয়েছে, আম্মু দৌড়ায় এসে আমাকে বলতেছে দেখ এগুলো এগুলো বলতেছিল আমাকে। অপু বিশ্বাসকে তোমার পছন্দ? অপু বিশ্বাসকে না, আমার আম্মুর অনেক পছন্দ। আম্মুর পছন্দ? বাহ, কি করেছেন উনি? অপু বিশ্বাস তোমাকে নিয়ে কি ভিডিও বানিয়েছেন? আমার ডান্সের উপরে পুরো সেম টু সেম আমার ডান্স, আবার আমার গানের উপরেও। বাহ বাহ বাহ, চমৎকার। আর কে কে করেছেন? আর কে করছে অনেক, যারা আমার আগে পছন্দ যারা ছিল, ফানি কন্টেন্ট বানায়, তারপর হচ্ছে নানান কন্টেন্ট বানায়, তাদের যাদের পছন্দ আর কি আগে, তারা কিংপলিকে দেখেছি তোমাকে নিয়ে ভিডিও বানাতে, তুষার ভাই কি কিংপলি, তারপর আর কে কে? তারপর হচ্ছে যাদেরকে আমার ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে, তারা পর্যন্ত ভিডিও বানাইছে আমার উপরে, দেখুন আমার কাছে ভালো লাগে যে না আমার উপর ভিডিও বানাইছে। আর যারা কেউ বেশিরভাগ কেউ খারাপ কোনো ভিডিও বানায় নাই, বানালে ফানি কন্টেন্ট মানে ফানির উপরে বানাইছে, এগুলো তো ভালোই লাগে যে মানে যাদেরকে আমি দেখতাম আগে তারা আমার উপর এখন ভিডিও বানায়। আচ্ছা, এই বয়সে লুকিয়ে লুকিয়ে কোনো অপরাধ করেছো? লুকিয়ে লুকিয়ে না বলতে পারি না, বাট একবার মনে করছিলাম, বলতে গেলে মনে হয় আম্মু যখন মনে হয় ব্যাগে যখন 20 টাকা ঢুকাইতে গেছিল তখন মনে পড়ে গেছে, ওটা আমি আর দিই নাই, ওটা রেখে দিছে আমার কাছে। চুরি করছো? না না, পড়ে গেছে না, ওটা তোমার ভাগ্যে। আম্মু উঠায় নাই, আমি কি করব, ওটা রেখে দিছি। আচ্ছা তাই না? 20 টাকা দিয়ে কি কিনছিলা? দোকানে যে চকলেট। এখন তো নিজে ইনকাম করতেছ, এখন মাকে কিছু কিনে দাও নাই? আম্মুকে এখনো কিছু কিনে দেওয়া হয়নি, বাট ফার্স্ট যখন ইনকাম করছি, ফার্স্ট ইনকাম দিয়ে আম্মুকে হচ্ছে আমি হচ্ছে বাইরে থেকে। ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হাতে এখন কি পরিমাণ কাজ আছে তোমার? হাতে এখন হচ্ছে একটু আগের থেকে একটু প্রেশার কম, বাট প্রথম অনেক ছিল। প্রথম শিডিউল করে দিত ভাইয়ারা আমাকে, যেভাবে এভাবে করতে হবে, স্কুল ছুটি হলে সাথে সাথে আমাকে নিয়ে আসতো, মানে খাওয়া দাওয়া করে গোসল করে তাড়াতাড়ি বের হয়ে যেতে যা লাগতো। এখন একটু প্রেশারটা অলরেডি একটু কম, একটু কমায় রাখা হচ্ছে আর কি। আচ্ছা, যাতে তোমার উপর বেশি কাজ না পড়ে। তো সোশ্যাল মিডিয়াতে তোমাকে ছেলেমেয়েরা নক দেয় না, বিশেষ করে মেয়েরা? দেয় তো। আমার হচ্ছে মানে যে ভাইয়ার যে মোবাইল, ওটার মধ্যে হচ্ছে আমার যে ফেসবুক আইডি, ওইটা তো মানে অলরেডি মানে ইয়া করা আর কি, পার্সোনাল করা আর কি, ওটা কেউ দেখেও না। তারপর ওটা ক্যামেরা না খুঁজে বের করে মানুষ হচ্ছে ওখানে পর্যন্ত মেসেজ দিতেছে। কি দেয়? অনেক মেয়েরা তো লেখে, আবার আমি ওগুলো দেখি না, ভাইয়াও বলে না আমাকে। আবার হচ্ছে অনেক মানে যাদেরকে চিনি না তারাও পর্যন্ত এগুলা বের করছে কেমনে। কি লেখে? তা বলতে পারি না তো, আমি ভাইয়া বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার এই যে এই বিষয়গুলো নিয়ে তোমার বাবা মার সবারই সাপোর্ট আছে, কিন্তু কখনো যদি দেখো যে মানে বেশি সমস্যা হয়ে যাচ্ছে বা পড়ালেখা চালাতে কষ্ট হয়ে যাচ্ছে, দুটো একসাথে ম্যানেজ করতে পারছো না, বিজনেস যেমন বললা যে ফুড কোর্ট দিবা, দুটো যদি ম্যানেজ করতে না পারো তখন কি করবা? কি ডিসিশন নিবা? পড়ালেখা করবা নাকি বিজনেসটাকে বাছাই করে নিবা? দুইটা অবশ্য যদি ম্যানেজ না হয় তার জন্য তো অবশ্যই আমি হচ্ছে পড়াশোনায় নিয়ে নিব। কেন, যদি বিজনেস যদি আমার বেটার যায় বিজনেস, তাহলে বিজনেস, আর যদি না যায় তাহলে পড়াশোনা। কেন, কিন্তু বিজনেস তো রিস্ক। বিজনেস তো রিস্ক, বেটার যাবে কি যাবে না এটা তো সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তখন হচ্ছে যদি না হয় তাহলে আমার পড়াশোনা তো আমার আছেই,
আর তার পাশাপাশি হচ্ছে আমার যে ফেসবুক পেজ ওটার মধ্যে আমি ফানি কন্টেন্ট আর হচ্ছে স্টান্টের ভিডিও ওগুলো দিব, আর পাশাপাশি পড়াশোনা করবো, যদি বিজনেস যদি আমার যদি না আগায়। আর আচ্ছা, তোমার হাঁটার স্টাইল নিয়েও মানুষ বুলি করেছে, এটা নিয়ে তুমি কিছু বলছো? আমি দেখলাম একটা ভিডিও বানাইলা তুমি। ওরা তো এমনি ইচ্ছাকৃত হাঁটলাম। ও আচ্ছা আচ্ছা, দুষ্টুমি করে বানিয়েছো। আচ্ছা, আমি ভেবেছি তুমি বুলিং এর কোনো একটা উত্তর দিয়েছো কিনা। না না না, আচ্ছা আচ্ছা, ওটা তো মিউজিকের সাথে ছিল তো, আর ফানি কন্টেন্ট এই কারণে মানে ইচ্ছাকৃত ভাবে হাঁটা আর কি। আচ্ছা, কাস্টমারের রিভিউ গুলা কি কি আসে, মানে পুডিংটা খাওয়ার পরে কি কি বলে তোমাকে? অনেকজনে বলে, মানে কেউ ইচ্ছাকৃত বলে যে লবণ হয় নাই পুডিংয়ের মধ্যে। পুডিং এ লবণ দেয়? জানি পুডিংয়ের মধ্যে লবণ তো দেয় না, বলে লবণ হয়নি। আচ্ছা, আবার একটা মিষ্টি আইটেম নিয়ে গেছিলাম তখন, ওটার মধ্যে নাকি লবণ হয়নি, মিষ্টির ভিতরে লবণ হয়নি। এখন তারপর তুমি কি বলো? আমি আর কিছু বলিনি। পরে আবার আরেকজন বলে যে পুডিংয়ের মধ্যে ঝাল বেশি হয়ে গেছে। পুডিং এ ঝাল বেশি মানে? এগুলো বলে এই কারণে আর কি বেশি কিছু বলি না, উত্তর দিনে। আর ভালো তো ভালো কিছু বলে না? ভালো কিছু অনেকজনে বলে ভালো, যেরকম পুডিংটা অনেক মজা হয়েছে। আর আম্মুর যে পুডিংটা এটা হচ্ছে বেশ আর কি বড় আর কি, পুডিংটা অনেক বড় আর কি সাইজে। তুমি কি পুডিং এর রেসিপি জানো? আম্মু কিভাবে বানায় জানো? কিভাবে বানায় বলো তো? আম্মুর সাথে সাথে থাকি তো, রেসিপি আমার মুখস্থ হয়ে গেছে। বলো তো, মুখস্থ বলো তো। ফার্স্টে হচ্ছে আম্মু যে দুধ 1 লিটার দুধ আনে, ওটাকে জাল দিয়ে দিতে হচ্ছে 600 গ্রাম করে। তারপর ওটাতে হচ্ছে 6টা ডিম দেয়। তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স অনেক কম ইউজ করে। ওটার পাশাপাশি হচ্ছে এলাচ যেটা ওটা গুঁড়া করে দেয়, ধরুন হচ্ছে যে ডিমের যে গন্ধটা ওটা একদমই না আসে। আর ভ্যানিলা এসেন্স তো একটা হচ্ছে কেমিক্যাল জাতীয় জিনিস, ওটা তো বেশি দেওয়া উচিত না আর কি, কারণ আম্মু একদমই অল্প দেয়, এখন আর কি পুডিংটা বাকি সবার থেকে আলাদা হয়। বাহ বাহ, চমৎকার। তাহলে তো তুমিও রান্না করতে পারবা, পারবা না? হ্যাঁ, আমি পুডিং তো অনেকবার বানাইছিও। তুমি বানাইছো? উরি বাবা, কি বলো, হাত পুড়ে নাই? না না, পুডিং বানানো তো অনেক ইজি। আচ্ছা, তাহলে তো রান্না বান্না শিখতেছো, খুব ভালো। তো এরকম হবে যে ভবিষ্যতে আমাদের শেফ ডান্সিং পুডিং বয়, এরকম কিছু হবে? হতে পারে ভবিষ্যতে। বাহ বাহ। আচ্ছা, এই যে সারাদিন যে তোমাকে দেখে সেই তো বলে যে একটু কোমর নাচে, ওই নাচটা নাচো, তো কোমর ব্যথা করে না তোমার? না, কেন, আমার হচ্ছে ডান্স আমার হচ্ছে প্রিয় একটা জিনিস। আর যদি যে পছন্দ গানের সাথে যদি ডান্সটাও ভালো লাগে, তো মানে আমি সারাক্ষণ ওই জিনিসটা দিতেই পারবো। আচ্ছা, তুমি কি ডান্স শিখবে ভবিষ্যতে, এরকম কিছু? আরো ডান্স পারো? আরো ডান্স শেখার ইচ্ছা আছে, কিছু কিছু শিখছি, বাট ওগুলা মুখস্থ আছে, গান মুখস্থ নেই। হাতের কোনো অঙ্গভঙ্গি পারো? হাতের কোনো অঙ্গভঙ্গি ডান্স? না, যদি কোনো গান যদি দিয়ে দেয় তাহলে গানের সাথে আমি স্টেপটা করতে পারবো, মানে আমি আগে ডান্স করতাম, আগে মোটামুটি একটু পারতাম। আচ্ছা, কোন গানের নাচ পারো বলো, আমি গাচ্ছি। না, এখন আর কিভাবে, কোনটা বলো? এখন থাকুক, এখন পারবো না। এখন পারবা না? আচ্ছা আচ্ছা। তো তুমি এরকম হয় যে সারাদিন যেহেতু একই, যে তোমায় দিব মিষ্টি কিছু, এরকম স্বপ্নেও এরকম দেখো কিনা? না, স্বপ্নে দেখি না, আমি তো হচ্ছে সাইকেলে অনেক প্রিয়, স্বপ্নে খালি সাইকেলেই দেখি। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে এরকম হয় না যে রাস্তায় যাচ্ছো, মানুষ ধরে বলতেছে ভাই একটু নাচটা দেখান? বলে তো, সেলফি তুলতে আসে। বাট আবার যারা খারাপ, মানে ব্যাড আর কি, তারা হচ্ছে এসে বলে এই বেটা নাচ দে একটু দেখি, এটা বলে। তখন তুমি কি বলো? কিছু বলি না, আমি তো ওগুলাকে এড়িয়ে চলে যাই। আচ্ছা, বেশ ভালো। তোমার ভাই আছেন একজন, তোমার কি বোন আছে? আর বোন একজন আছে। বোন কি ছোট? হ্যাঁ, সবথেকে ছোট আমার বোন। কত বছর বয়স? ওর বয়স হচ্ছে এখন মনে হয় 7 বা 6। আচ্ছা, আর ভাই তোমার বড়? ওনার বয়স কেমন? বয়স হচ্ছে 18। এখন কার সাথে ঝগড়া বেশি হয় তোমার? ছোট বোনের সাথে। ছোট বোনের সাথে কি করো, চিমটি দাও? না, ও হচ্ছে খামচি দেয় অনেক বেশি, এই কারণে। কই তোমার দাগ আছে? এখন দাগ নেই, বাট খামচি দেয় অনেক। কেন খামচি দেয় তোমাকে? ওকে যদি বলি এখান থেকে উঠ, আমি একটু বসবো, এটা বললেই খালি নাকি নগদ চেয়েতে যায়, তা আমাকে খামচি দিয়ে উঠে শুরু করে। আচ্ছা, তারপরে তুমি কিছু করো না? আমি ওকে তখন আম্মু কাছে বিচার দিই, আম্মু তো আবার ওটা অনেক ভক্ত, আম্মু ও মিথ্যা কথা বললো ওটা সত্যি, যদি সত্যি কথা বললো ওটাও সত্যি, এনা কিছু বলতে পারি না, চুপ হয়ে যায় সাথে সাথে। আচ্ছা, তাহলে কি তুমি বাসায় একটু অবহেলিত? বাসায় অবহেলিত? না, অতটাও না, বাট ছোট বোন আর কি একটু বেশি আদরের। ছোট বোন বেশি আদরের? তোমাকে বেশি আদর করে না? না না।
আচ্ছা, ছোট বোনের সাথে সবচেয়ে বেশি ঝগড়া কি নিয়ে হয়? টেলিভিশন বা অন্য কিছু? টিভি রিমোট নিয়ে। টিভি রিমোট নিয়ে? বোন কি দেখতে চায়? ও দেখতে চায় শুধু কার্টুন, তারপর হচ্ছে ব্লগের কিছু ভিডিও, আর আমি শুধু দেখতে চাই সাইকেলের ভিডিও। বাহ বাহ বাহ, চমৎকার। আর ভাইয়ের সাথে কোনো কিছু হয় না? ভাইয়ের সাথে হচ্ছে ভাই ধরে পিটায় না তোমাকে? ভাইয়ের সাথে শুধু একটা নিয়ে হয়, মোবাইল নিয়ে। আমি গেমস খেলতে চাই, ভাইয়া দিতে চায় না। তোমার কি গেমস পছন্দ? আমার গেমস আমি তো শুধু আগে আমার কাজিনসদের সাথে খেলতাম ফ্রি ফায়ার গেমটা, ওটাই আমার ভালো লাগতো। এখনো মাঝে মধ্যে একটু খেলি ফ্রি অবসর সময় পাইলে। বাহ, চমৎকার। তোমার সাথে তো অনেক গল্প করলাম, এখন আমি একটা গান শুনবো তোমার কাছ থেকে। তো সেই গানটা শোনাও। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, উরি উরি বাবা। আচ্ছা, এই যে মেয়েদেরকে এই যে ভালোবাসি ভালোবাসি বলছো, মেয়েরা পটে যায় না? এটাকে মেয়েদেরকে উদ্যোগ করে তো বলি না, এটা তো বলা হয় কাস্টমারদেরকে উদ্যোগ করে। কাস্টমারদেরকে বলে? তো মেয়েরা কখনো রিপ্লাই দেয় না যে আই লাভ ইউ টু? না 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 না, যদি দেয় কি করবা? এই যে আমি বললাম আই লাভ ইউ টু, তাই আমি কিছু বলবো না তো। ইউ আর সো সুইট, ইউ আর সো সুইট। আচ্ছা, তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, আমি আর ওখান থেকে আমার হচ্ছে বাবার যে বিজনেসম্যানের যে ইয়েটা, ওটা আমারও আছে, কেন জেনারেটলি আমারও লেগে গেছে। আমার ভাইয়ারও তো বিজনেসম্যান হওয়ার শখ না, বাট আমার অনেক বেশি শখ, আমি একটা বিজনেসম্যান হতে চাই। এই কারণে এখনই দেওয়ার ইচ্ছা অনেক। এখনই দেওয়ার ইচ্ছা? একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? একটু অপেক্ষা করা উচিত না? একটু অপেক্ষা করে যদি করি তাহলে বাবার মতন তো অবশ্যই আমি এরকম বুড়ো হয়ে যাবো। এর আগে যদি করতে পারি তাহলে বাবা বুড়ো হয়ে গেছে? এগুলো করতে করতে তো আব্বু অসুস্থ হয়ে যাচ্ছে। আমি যদি এর আগে যদি করি তাহলে তো আমার ফ্যামিলিদেরকে, যদি আব্বু যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার হচ্ছে বাবা মার জন্য তো একটা কোনো একটা ইয়ে হয়ে গেল আর কি। তুমি হাল ধরতে চাচ্ছ পরিবারের? বাহ বাহ বাহ, খুব চমৎকার। আচ্ছা, তো ছোটবেলায় আমরা ছড়া গান পারতাম, ছোটবেলায় আমাদের দেশটা স্বপ্নপুরী পারতাম, ছোটবেলায় আমরা আরো অনেক গান পারতাম, আমরা সবাই রাজা পারতাম। তুমি এমন কোনো ছড়া গান পারো না? না, এমন কোনো ছড়া গান পারি না। কোনো কবিতা পারো না? ছড়া পারো না? কিচ্ছু পারো না? তুমি ক্লাসের বইতে কবিতা পড়োনি? পড়ি, বাট এগুলা তো মেনলি মুখস্থ থাকে না অতটাও। যতটুক আর কি আমার হচ্ছে মুখস্থ বিদ্যা হলো, বাট মানে মনে রাখার জন্য আর কি একদিন মনে রাখতে মাথায় খালি ব্যবসা চলে নাকি? কাজী নজরুল ইসলামকে চেনো? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো? তাদের কোনো কবিতা পড়েছো? পড়ছি, বাট মনে থাকে না। মনে নেই? না না। আচ্ছা, বাহ, চমৎকার। আমাদের দেশটা স্বপ্নপুরী গানটা শুনেছো? এটা পারো? আমরা সবাই রাজা পারো? না, এগুলা পারি না, বাট হচ্ছে যেগুলো আর কি আমার মুখস্থ, যেমন হচ্ছে তোমায় দেবো মিষ্টি কিছু, মানে যেগুলো আমি যদি প্রতিদিন আর কি রিপিট করি তাহলে ওগুলো মুখস্থ থেকে যাবে 100% সারা জীবনের জন্য। ওই দেখা যায় তাল গাছ পারো না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, তারপরে কবর কবিতা, এটা পারো না? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, এগুলা তো শুধু হচ্ছে কবিতাতে শুনছি আর হচ্ছে নানুর কাছ থেকে শুনছি, তবে এগুলো মনে থাকে না কি মেনলি। এগুলো তো তোমায় দেবো মিষ্টি কিছুই মনে আছে তোমার? হ্যাঁ, কারণ এই গানটা তো আমি প্রতিদিনই গাই, আর এগুলো তো প্রতিদিন বলা হয় না। আচ্ছা, শোনা হয়। এর পাশাপাশি তুমি কবিতাগুলো পড়বা, ছড়াগুলো পড়বা, কারণ এই ছড়াগুলো দেখবা সারা জীবন তোমার ভালো লাগবে। এগুলো কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। ঠিক আছে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তুমি অনেক লক্ষ্যে একটা ছেলে এবং এইভাবে তুমি বিজনেসে অনেক ভালো করো, দোয়া করি তোমার জন্য। কিন্তু অবশ্যই লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? এটাই উদ্দেশ্যে বলা যে আমি যখন ফুড কোর্ট বা হচ্ছে রেস্টুরেন্ট দিব, তখন যদি তারা যদি পারে যে আমার ফেসবুক পেজে আমি অবশ্যই ওখানে আপলোড করে দিব যে আমার হচ্ছে রেস্টুরেন্ট আর হচ্ছে ফুড কোর্ট দেওয়ার যে ইয়েটা, ওখানে দিয়ে দিব যে কোথায় দিচ্ছি, লোকেশন কোথায়। ওখানে যদি আসতে পারে সবাই, যদি পসিবল হয়, অবশ্যই ওখানে এসে আমার যে পুডিংয়ের যে ইয়েটা ওটা অবশ্যই ট্রাই করে যাওয়ার জন্য। আমার যে সিগনেচার আইটেম পুডিং, ওটা যদি তারা যদি কিনে, তাদেরকে শুধু ডান্স করে দেওয়া হবে। শুধু ডান্স দেখাবো আর কিছু না? ডান্স করে পুডিং দিব, আমার সিগনেচার আইটেম। আচ্ছা, পুডিং বয় ডান্স দেখে পুডিং খেতে চাইলে অবশ্যই তাকে সাপোর্ট করবেন। আমরাও চাই ও অনেক বড় হোক, তবে অবশ্যই পড়ালেখাটা যেন ঠিকঠাক থাকে। থ্যাংক ইউ সো মাচ। শেষ মুহূর্তে তোমার একটা নাচ দেখে আমরা যাব, তবে দর্শক এখানেই বিদায় নিচ্ছি। আর জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে আছে, সেখানে কিন্তু এই স্পেশাল ইন্টারভিউটা আপনারা দেখতে পারবেন। এছাড়াও ফেসবুক পেজে কিন্তু বেশ কয়েকটা রিলস পাবেন, এই স্পেশাল ইন্টারভিউর কিছু কিছু চমৎকার রিলসগুলো কিন্তু পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং শেষ মুহূর্তে আমরা ডান্স দেখে যাচ্ছি। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, উরি উরি বাবা। চমৎকার।